নিশা এবং দীপা দুই বোন তাদের মা কবিতা দেবী এবং বাবা কমলেশ বাবুর সঙ্গে শহরে বাস করে। তাদের দুই বোনের স্বভাব খুবই ভালো ছিল আর তারা সবসময় একসঙ্গে মিলেমিশে থাকতেই পছন্দ করে। কিন্তু তাদের বাবা মা সবসময় দুই মেয়ের মধ্যে পার্থক্য করে থাকে। কমলেশ বাবু নিশাকে একদমই সহ্য করতে পারে না, কারণ নিশা সবসময় তার বান্ধবীদের সঙ্গে ছোটখাটো ড্রেস পরে বাইরে পার্টি করে বেড়ায়। অন্যদিকে কবিতা দেবী তার ছোট মেয়ে দীপাকে সহ্য করতে পারে না, কারণ দীপা ছিল খুবই ভদ্রসভ্য এবং সংস্কারী, আর সেই জন্য কবিতা দেবী সবসময় দীপাকে মূর্খ বলে অপমান করে। এভাবেই তাদের জীবন কাটে। একদিন, নিশা, এই দেখ, আমি তোর জন্য কত সুন্দর একটা ড্রেস কিনে নিয়ে এসেছি। তোর ব্ল্যাক কালার পছন্দ তো, তাই আমি তোর জন্য ব্ল্যাক কালারের ড্রেস নিয়ে এসেছি। আর তুই কি জানিস, আমি তোর জন্য অনেক দামি দামি মেকআপ প্রোডাক্টও এনেছি, যাতে আমার মেয়েটাকে আরো সুন্দর দেখায়। মা, তুমি নিশার জন্য এত কিছু নিয়ে এলে, আমিও তো মেকআপ করতে পছন্দ করি। আমি ভাবলাম তুমি হয়তো আমার জন্য মেকআপ প্রোডাক্ট নিয়ে এসেছো, কিন্তু মা, এত মেকআপ তো নিশার একার হতে পারে না। তার মানে এর মধ্যে থেকে আমিও কিছু নিতে পারি, তাই তো? না, তুই কোনো জিনিসে হাত দিবি না। তুই যদি আমার মেয়ের মেকআপের জিনিসে হাত দিয়েছিস, তাহলে কিন্তু আমি তোর হাত কেটে নেব। এই জিনিসগুলো সব আমি নিশার জন্য কিনে নিয়ে এসেছি। নিশা, তুই কিন্তু একদমই দীপাকে কিছু দিবি না। আচ্ছা মা, বুঝেছি। তুমি আমার জন্য মেকআপ প্রোডাক্ট নিয়ে আসোনি, কিন্তু তুমি আমার জন্য জামা কিনে এনেছো তো। আমি তোর জন্য কেন জামা নিয়ে আসতে যাব? আমি শুধু নিশার জন্যই জামা কাপড় এনেছি, মেকআপ প্রোডাক্ট এনেছি। তোর জন্য আমি কিছুই নিয়ে আসিনি। আর তাছাড়া আমি যেই শপিং মলে গিয়েছিলাম, সেখানে শুধু মডার্ন ওয়েস্টার্ন ড্রেসই পাওয়া যায়। তুই যেরকম বেহেনজি টাইপ চুড়িদার পরিস, এই ধরনের জামা কাপড় ওখানে পাওয়া যায় না। মায়ের কথা শুনে দীপার খুবই মন খারাপ করে, তাই দীপা মন খারাপ করে নিজের রুমে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই কমলেশ বাবু বাড়িতে এসে বলে, দীপা, মা দীপা, কিরে কোথায়? তুই এদিকে আয়, দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। আমি জানতাম বাবা আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবেই, কারণ মা আমাকে ভালো না বাসলেও বাবা আমাকে খুব ভালোবাসে। এই বলে দীপা ঘরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। এই দেখ, আমি তোর জন্য 3 পিসটা নিয়ে এসেছি, কেমন হয়েছে বল? আর শুধু জামাই নয়, আমি তোর জন্য মেকআপের জিনিসপত্রও কিনে এনেছি, কারণ আমি তোর মাকে খুব ভালো করেই চিনি। তোর মা তো তোর জন্য একটা পাউডারও কিনে নিয়ে আসবে না। বাবা, এগুলো তো সত্যিই অনেক সুন্দর। আমার পছন্দ হবে না মানে? তুমি কি কখনো আমার জন্য খারাপ কিছু নিয়ে এসেছো? তুমি যখন যেটা পছন্দ করে নিয়ে আসো, আমার সেটাই পছন্দ হয়ে যায়। আমার তো তোমার পছন্দের জিনিস খুব ভালো লাগে। আর বাবা, তুমি কিভাবে জানলে যে আমি এই ধরনের মেকআপ প্রোডাক্ট ব্যবহার করি? তুই কি কি ব্যবহার করিস আমি খুব ভালো করেই জানি, কেননা তুই তো প্রত্যেকবার লিখে লিখে আমাকে কিনে দিতে বলতিস, তাই না? নিজের বাবা এবং ছোট বোনের এরকম ভালোবাসা দেখে নিশার মনে মনে প্রচন্ড পরিমাণে হিংসা হয়। মা, বাবা তো দীপার জন্য ড্রেস কিনে নিয়ে এসেছে, আবার দীপার জন্য মেকআপের জিনিসও নিয়ে এসেছে। আর তুমি দেখো, আমার জন্য এই সামান্য একটা ড্রেস এনেছো আর কয়েকটা মেকআপের জিনিস এনেছো। আমার আরো মেকআপ প্রোডাক্ট চাই। আরে, তুই কি জানিস এই ড্রেসটার দাম কত? এই ড্রেসটার দামই তো 3000 টাকা। তোর বাবা তো কম দাম দিয়ে দীপার জন্য দুটো জামা নিয়ে এসেছে। তুই চিন্তা করিস না, তোর এই ড্রেসের সামনে ওর কোনো জামাই পাত্তা পাবে না। আর আমি তোর বাবাকে দেখেছি ফুটপাত থেকে ওই মেকআপের জিনিসগুলো কিনে নিয়ে এসেছে, কিন্তু আমি সেটা করিনি। আমি তোর জন্য শপিং মল থেকে ব্র্যান্ডেড মেকআপ প্রোডাক্ট এনেছি। একবার দেখ ভালো করে কোম্পানিগুলো। নিশা এবার তার মায়ের কথা শুনে মনে মনে খুবই খুশি হয়। এভাবেই বাড়িতে বাবা মা সবসময় তাদের দুই মেয়ের মধ্যে পার্থক্য করে থাকে, আর যার ফলে নিশা এবার সবসময় তার ছোট বোন দীপার উপর হিংসা করতে শুরু করে। তাই এখন মাঝে মধ্যেই নিশা এবং দীপা দুই বোনের মধ্যে ঝগড়া ঝামেলা লেগে থাকে। আর একদিন কবিতা দেবী তার স্বামীকে বলে, কি গো শুনছো? বলছি এবার তো আমার মেয়েটা বড় হয়েছে, নিশার জন্য একটা ভালো সম্বন্ধ দেখো। ওর বিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি সেরে ফেলতে চাই, কারণ আমারও তো কিছু ইচ্ছা আছে, স্বপ্ন আছে যে আমি আমার মেয়ের বিয়ে দেখব, মেয়ের বিয়েতে আনন্দ করব, আর মেয়ের বিয়ের সময় ওকে অনেক দামি দামি জিনিসপত্র কিনে দেব। আমি খুব ভালো করেই জানি তোমার তো অনেক কিছু ইচ্ছা আছে, তা সত্ত্বেও তুমি তো তোমার ছোট মেয়ের উপর একটু দয়াময় দেখাচ্ছ না। দেখো, আমারও অনেক ইচ্ছা আছে, আমিও আমার ছোট মেয়ের বিয়েটা খুব ধুমধাম করেই দিতে চাই, আর এটাও চাই যে ওদের দুই বোনের বিয়ে একসঙ্গেই হোক। না, মোটেও না, আমি এই কাজটা হতে দেব না। আমি আগে আমার বড় মেয়ের বিয়ে দেব, তারপর তুমি তোমার ছোট মেয়ের যার সঙ্গে ইচ্ছা বিয়ে দিতে পারো, তা দেখার আমার কোনো দরকার নেই। কিন্তু হ্যাঁ, তুমি নিশার জন্য আগে একটা ভালো পাত্র দেখো, আর ছেলেটা যেন অবশ্যই বড়লোক হয়।
যাতে শ্বশুর বাড়িতে গিয়ে আমার মেয়ের কোনো কষ্ট না হয়। শোনো, তোমাকে শুধু নিশার দিকটা দেখলে হবে না, এদিকে দীপার দিকটাও দেখতে হবে। আর তাছাড়া আমরা যদি এভাবে পার্থক্য করতে থাকি তাহলে ওরাও তো আমাদের দেখে দেখে এইসবে শিখবে। এবার অন্তত চুপ করে তুমি, আর আমি ওদের দুই বোনের জন্যই পাত্র দেখবো, আর ওদের একসঙ্গেই বিয়ে দেবো। এই বলে কমলেশবাবু সেখান থেকে চলে যায়। আর কমলেশবাবুর কথার উপর শেষ পর্যন্ত কবিতা দেবী কিছু বলতে পারে না। তাই কিছুদিনের মধ্যেই কমলেশবাবু তার দুই মেয়ের জন্য ছেলে দেখতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, মা, তুমি তো বাবাকে আমার জন্য ছেলে দেখতে বলেই দিয়েছো, তাই আমি ভাবছি যে আমার বিয়ের তোড়জোড় আমি এখন থেকেই শুরু করে দিই, কারণ বাবা তো খুব তাড়াতাড়ি আমাদের জন্য পাত্র পছন্দ করে ফেলবে। আর মা, আমি কিন্তু আমার বিয়েতে একটা খুব সুন্দর দামি লেহেঙ্গা পরবো, আর আমি আমার বিয়েতে শহরের বড় মেকআপ আর্টিস্টের কাছে ব্রাইডাল মেকআপ করব, যাতে বিয়ের সময় আমাকে দেখতে খুব সুন্দর লাগে। আরে হ্যাঁ রে হ্যাঁ, তুই সব করবি, তোর যত টাকা লাগে আমি তোকে সব দেব, ঠিক আছে? তুই চিন্তা করিস না, তোর যা কেনার ইচ্ছা হবে তুই তাই কিনবি। আর তোকে যাতে দেখতে সবচেয়ে সুন্দর দেখাই সেই মতো তোর মেকআপেরও আমি ব্যবস্থা করে দেব। আর আমি জানি ভালো মেকআপ আর্টিস্ট বুক করতে অনেক টাকা লাগবে, কিন্তু তোর জন্য আমি সেটাও করতে রাজি। থ্যাংক ইউ সো মাচ মা। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করতেই দেবে না, কারণ এখন ব্রাইডাল মেকআপ করার জন্য অন্তত 20,000 টাকার দরকার। কিন্তু তুমি যেহেতু আমাকে এত টাকা দিতে রাজি হয়ে গেছো, তাই আমি ভেবেই নিয়েছি আমি একটা বড় প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে এইচডি মেকআপ করব, যাতে সবাই বিয়ের দিন আমার দিকে হা করে তাকিয়ে থাকে। দীপা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বড় দিদি এবং মায়ের কথা শুনতে থাকে, কিন্তু সে তবুও কোনো কথা বলে না, কারণ দীপা কখনোই ডিপ মেকআপ পছন্দ করে না। সে বাড়িতেই নিজের মতো সামান্য টুকটাক সাজতে পছন্দ করে, আর সেই সিম্পল মেকআপেই দীপাকে দেখতে খুব সুন্দর লাগে। তাই দীপা ঠিক করে সে বিয়ের দিনে কোনো মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করবে না। আমি শুধু শুধু বাবার টাকা কেন খরচ করতে যাব? বাবা যদি আমাকে টাকা দিয়েও দেয় তাহলে আমি সেই টাকাটা রেখে দেব, টাকাটা আমার বিপদে আপদে কাজে লাগবে। শুধু শুধু মেকআপের পেছনে আমি কেন এত টাকা নষ্ট করতে যাব? তাছাড়া আমি তো বাড়িতেই খুব সুন্দর মেকআপ করতে পারি, তাই আমি আমার বিয়ের মেকআপ নিজেই করে নেব, অত মেকআপ আর্টিস্টের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর কমলেশবাবু তার দুই মেয়ের জন্য দুই বড়লোক পরিবারের পাত্রের সন্ধান পায়। দীপা, নিশা, এই দেখ আমি তোদের জন্য দুটো ছেলে দেখেছি। দীপা, এই দেখ মা, আমি তোর জন্য এই ছেলেটাকে দেখেছি। আর নিশা, আমি তোর জন্য নিখিলকে দেখেছি। দেখ, আর নিখিল কিন্তু দেখতে খুব সুন্দর, তুই ঠিক যেমনটা চাইছিলিস তেমনটাই। বাবা, আমি জানতাম তুমি আমার জন্য কখনোই ভালো ছেলে পছন্দ করবে না। তুমি তো সবসময় তোমার ছোট মেয়ে দীপাকেই বেশি ভালোবাসো, আর সেই জন্য তুমি দীপার জন্য সুন্দর হ্যান্ডসাম ছেলেটাকে পছন্দ করেছো, আর আমার জন্য গরিব ছেলে পছন্দ করেছো, তাই তো? আরে না না, এরা কেউ গরিব নয়। তুইও আজকাল তোর মায়ের মতো সন্দেহ করতে শিখে গেছিস। এরা দুইজনই ধনী, আর আমি তোদের দুইজনের জন্যই ধনী পরিবারের ছেলেই দেখেছি। তোরা শুধু একজন নয়, দুইজনই অনেক সুখে থাকবি। এই বলে কমলেশবাবু দুই মেয়েকে ছেলে দুটোর ছবি দেখায়, যার ফলে নিশা এবং দীপা দুজনেই সেই বিয়েতে রাজি হয়ে যায়। মা, আমাকে কিন্তু অনেক কিছু শপিং করতে হবে। আসলে বিয়ের পর আমি তো আমার নতুন বরের সঙ্গে অনেক জায়গায় ঘুরতে যাব, তাই আমাকে অনেক অনেক কিছু কিনতে হবে। আর আমার কাছে কিন্তু সেরকম মেকআপ প্রোডাক্টও নেই, আমার সাজগোজের সব জিনিস শেষ হয়ে গেছে। তাই বিয়ের আগে আমাকে মেকআপের অনেক জিনিসপত্র কিনতে হবে, তারপরেই তো আমি শ্বশুর বাড়িতে গিয়ে প্রত্যেকদিন সুন্দর করে সাজতে পারবো, বলো? আরে বাবা, ঠিক আছে, তোর কত টাকা লাগবে তুই বল না, তোর পেছনে আমি টাকা খরচ করতে কখনো কি কিপটামি করেছি? মা, তুমি বরং আমাকে 10-12 হাজার টাকা দাও, আমি আগে মেকআপ প্রোডাক্ট গুলো কিনে নিই, আর তারপর কিছু দরকার পড়লে আমি তোমার কাছ থেকে আবার টাকা চেয়ে নেব। এই শুনে কবিতা দেবী তখনই নিশার হাতে 10-12 হাজার টাকা ধরিয়ে দেয়, আর যা দেখে দীপার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে, কারণ দীপাকে তার মা কোনো রকম ভাবে প্রাধান্য দেয় না, এমনকি সে তার ছোট মেয়ের দিকে একবার তাকাতে পর্যন্ত চায় না। আর যা দেখে দীপার বাবা বলে, দীপা, এই নে, এই টাকাটা ধর, তোর কোনো কিছু কেনার থাকলে তুই কিনে নিবি, কারণ এরপর থেকে আমি তো আর তোকে টাকা দিতে পারবো না, তাই না? আর তুই তো আমার কাছ থেকে টাকাও নিবি না, তাই এখন যা কেনার কিনে নে, আর শপিং করার থাকলে করে নে। তুই বিয়েতে কি পরবি না পরবি আর কার কাছ থেকে মেকআপ করবি সেটাও তো তোকে দেখতে হবে। বাবা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, কারণ আমারও সব মেকআপ টেকআপ করতে ভালো লাগে না, আমি যেমন আছি তেমনই ভালো। আর হ্যাঁ, আমি শুধু একটা লেহেঙ্গা কিনতে চাই, সেটাও আবার তোমার পছন্দের। তুমি আমার সঙ্গে শপিং এ যাবে আর আমার জন্য একটা সুন্দর লেহেঙ্গা পছন্দ করে দেবে, আর তারপর আমি নিজের জন্য টুকটাক কিছু মেকআপ কিনে নেব, কারণ আমি কিন্তু বিয়ের দিন মেকআপ আর্টিস্টের কাছ থেকে সাজতে চাই না, আমি বিয়ের দিনে নিজের মেকআপ নিজেই করব।
এ কি বলছিস রে দীপা, তোর বিয়েতে তুই মেকআপ আর্টিস্টের কাছ থেকে মেকআপ করবি না তো কার কাছে করবি? আর তুই যদি পার্লার থেকে মেকআপ করিস তোকেও তো নিশার মতোই দেখতে অনেক সুন্দর লাগবে, আর ও তো পার্লার থেকে মেকআপ করবেই, তাহলে তুইও করে নে। না বাবা, ওসব আমার ভালো লাগে না। আমার মনে হয় আমি খুব ভালোই মেকআপ করতে পারি, তাই আমি এক্সট্রা করে মেকআপ আর্টিস্টের পেছনে টাকা খরচ করতে চাই না। দীপার কথা শুনে তার বাবার খুবই ভালো লাগে, আর সেদিনই কমলেশ বাবু তার ছোট মেয়েকে নিয়ে শপিং করতে চলে যায় আর দীপাকে একটা খুব সুন্দর লেহেঙ্গা কিনে দেয়। আর সেই লেহেঙ্গা দেখে নিশার মনে মনে প্রচন্ড পরিমাণে হিংসা হয়। মা, তুমি আমাকে কেন শপিং করাতে নিয়ে গেলে না? দেখো দীপা কত সুন্দর লেহেঙ্গা কিনে নিয়ে এসেছে, তাও আবার বাবার পছন্দের লেহেঙ্গা কিনেছে। তুমি যদি আমাকে লেহেঙ্গা কিনতে নিয়ে যেতে তাহলে আমিও তো তোমার পছন্দ মতো লেহেঙ্গা কিনতে পারতাম। এখন আমার মনে হচ্ছে আমি খুব খারাপ লেহেঙ্গা পছন্দ করে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর ওই লেহেঙ্গাটা পছন্দ হয়েছে তাই তো? তাহলে আমি দীপার কাছ থেকে ওই লেহেঙ্গাটা চেয়ে তোকে দিয়ে দিচ্ছি। তুই বিয়ের দিন ওই লেহেঙ্গাটাই পরবি, আর দীপাকে আমি আমার একটা শাড়ি দিয়ে দেব, তা না হলে বলবো অন্য কোনো লেহেঙ্গা কিনে নিতে। মায়ের কথা শুনে নিশা খুবই খুশি হয়, আর তখনই কবিতা দেবী দীপার কাছ থেকে তার দামি লেহেঙ্গা নিয়ে নেয় আর দীপাকে বিয়েতে পরার জন্য একটা পুরানো শাড়ি দিয়ে দেয়। তবুও দীপা সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করে। দেখতে দেখতে দুই বোনের বিয়ের দিন চলে আসে, আর বিয়ের দিন নিশা এক প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ করে, যার ফলে সুন্দর লেহেঙ্গা পরার পর এবং মেকআপ করার পর নিশাকে দেখতে খুবই সুন্দর লাগে। অন্যদিকে দীপা তার মায়ের পুরানো শাড়ি পরে এবং নিজেই তার বিয়ের মেকআপ করে, যার ফলে দীপাকে দেখতে অতটাও সুন্দর লাগে না। আর এমন সময় বিয়ে বাড়িতে উপস্থিত সকলেই দীপাকে দেখে তার নিন্দা গাইতে শুরু করে। এই দেখ না, দীপা শুধুমাত্র ওর বাবার টাকা বাঁচানোর জন্য পার্লারে মেকআপ করতে যায়নি, আর আমি এটাও জানি নিশা হাজার হাজার টাকা খরচ করে বড় মেকআপ আর্টিস্টের কাছ থেকে মেকআপ করেছে। সেই জন্য দেখ নিশাকে দেখতে কি সুন্দর দেখাচ্ছে, আর ওর লেহেঙ্গাটাও কিন্তু দারুণ দেখতে হয়েছে। ঠিকই বলেছো দিদি, নিশা সত্যিই খুবই ভালো। আর ওর ছোট বোনকে দেখো, এক নম্বরের কিপটা, শুধুমাত্র টাকা পয়সা বাঁচানোর জন্য বাইরে থেকে মেকআপ করেনি, নিজের মেকআপ নিজেই করেছে, আর ওকে দেখতে কি বাজে দেখাচ্ছে দেখো। এমন সময় কমলেশ বাবু পাড়া প্রতিবেশীর কথা শুনে কিছুতেই চুপ করে থাকতে পারে না, তাই সে সবার সামনে প্রতিবাদ করে ওঠে। এই যে আপনার কি বলছেন বলুন তো, বিয়ে বাড়িতে এসেছেন তাও আবার এইরকম নিন্দা মন্ত্র গাইছেন? আপনাদের কি আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই? আমাদের দুই মেয়ে আমাদের কাছে অনেক ভালো, আর ওটা ওদের নিজেদের পছন্দের মতোই সাজগোজ করেছে এবং ড্রেসও পরেছে। আপনাদের যে এত গায়ে লাগছে কেন সেটা তো আমি বুঝতে পারছি না। আর তাছাড়া আপনি আমার ছোট মেয়েটার কথা বলছেন, ওর মন অনেক বড়, ও নিজের দিদিকে এতটাই ভালোবাসে যে নিজের দামি লেহেঙ্গা না পরে দিদিকে পরতে দিয়েছে, আর আপনারা ওকে কিপটা বলছেন? কমলেশ বাবুর কথা শুনে নিশা এবং তার মা দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে, তাই তারা তখনই দীপার কাছে ক্ষমা চেয়ে নেয়, আর দীপাও খুব সহজে তার দিদি এবং মাকে ক্ষমা করে দেয়। আর দেখতে দেখতে এভাবেই কিছুক্ষণের মধ্যেই দীপা এবং নিশা দুই বোনের শুভ বিবাহ সম্পন্ন হয়, আর বিয়ের পর তারা দুজনেই হাসি খুশি সংসার করতে থাকে। কোয়েল তার স্বামী চন্দনের সঙ্গে বাস করে। কোয়েল দেখতে শ্যামবর্ণের ছিল। চন্দন এমনিতে তার বউকে খুব ভালোবাসতো, কিন্তু তার মধ্যে একটা বাজে স্বভাব ছিল। সে অন্য যে কোনো সুন্দরী মেয়েকে দেখলেই খুবই দুর্বল হয়ে পড়তো। তার এই স্বভাবের জন্য কোয়েল তার বরের উপর খুবই রাগ করত, কিন্তু চন্দন খুব চালাকি করে সবসময় কোয়েলের মন জয় করে নিত। এসবের জন্য কোয়েল কিছুতেই চন্দনকে বিশ্বাস করতে পারত না। একদিন চন্দন অফিস থেকে বাড়িতে ফিরে এলে কোয়েল তাকে বলে, চন্দন তোমার ফোনটা দেখি একবার, একটু দরকার আছে। কেন, ফোনে কি দেখবে? কি আছে ফোনে? এমনি কিছু না, তোমার উপর সন্দেহ হচ্ছে তাই জন্য তোমার ফোনটা চেক করব। দাও দাও, ফোনটা তাড়াতাড়ি দাও। ঠিক আছে, নাও বাবা নাও, কি আছে আমার ফোনে দেখো, তুমি সবসময় আমার উপর সন্দেহ করো, নাও ধরো। কোয়েল চন্দনের ফোন নিয়ে চেক করতে থাকে, কিন্তু সে চন্দনের ফোনে সেরকম কিছুই দেখতে পায় না। এই নাও তোমার ফোন। বলো কি দেখতে পেলে ফোনে? সন্দেহ দূর হলো নাকি এখনো হয়নি? আরো চেক করো ফোন, নাও নাও। না না ঠিক আছে সব, রাগ করো না চন্দন প্লিজ। আমি তোমার উপর বেকার বেকার সন্দেহ করলাম। আমি বুঝতে পেরেছি আমি বেকার বেকার তোমাকে সবসময় ভুল ভাবি। তোমাকে যতটা খারাপ ভাবি তুমি ততটা খারাপ নও। সরি চন্দন, আমি আর তোমার উপর কোনোদিনও সন্দেহ করব না। ধন্যবাদ আমাকে টেনশন মুক্ত করার জন্য। এই বলে চন্দন সেখান থেকে চলে যায়। এভাবেই সময় কাটতে থাকে। একদিন কোয়েল জামা কাপড় পরিষ্কার করছিল, তখন
চন্দন, তুমি কি চোখে কিছু দেখতে পাও না? দেখছো আমি সকাল থেকে কত কাজ করছি। আজকে তো তোমার ছুটি, বাড়িতেই আছো তুমি। আমার হাতে হাতে একটু সাহায্য করতে পারছো না? সাহায্য? কিসের সাহায্য? চোখ দিয়ে দেখতে পাচ্ছ না আমি কি করছি? এত জামা কাপড় নিয়ে বসেছি, একা একা এত জামা কাপড় কাছে যায় বলো তো? আমি জামা কাপড়গুলো কেচে দিচ্ছি, তুমি একটু ধুয়ে মেলে দাও তো, তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। তুমি কি পাগল নাকি? তুমি ভাবলে কি করে আমি মেয়েদের কাজ করব? কোনো মতেই না, মেয়েদের কাজ মেয়েদেরই করা উচিত। আমি যখন অফিসে কাজ করি, আমার যখন কাজের প্রেসার থাকে, তখন কি আমি তোমাকে বলি আমার কাজগুলো করে দিতে? আর এমনি আজকে আমার ছুটির দিন, বন্ধুদের সঙ্গে আমি আজকে ঘুরতে বেরোবো। সত্যি বাবা, কপাল করে এমন একটা বর পেয়েছি, আমার কষ্টটা কোনোদিনই বোঝে না। আরো সবার বর আছে, নিজেদের বউকে কত ভালোবাসে, আর তুমি তো আমাকে একটুও ভালোবাসো না। আরে বাবা, তোমার কাজ করতে যখন এতই অসুবিধা হয়, তাহলে একটা কাজের মেয়েকে রেখে দিচ্ছি, তাহলে তো মিটে যায়। তুমি আমাকে কাজ করতে বলবে না সব সময়, এসব বাড়ির কাজ করা আমার পক্ষে সম্ভব না। কি, কাজের মেয়েকে রাখবে? তুমি ভাবলে কি করে যে আমি আমার বাড়িতে কাজের মেয়েকে রাখবো? কোনো দরকার নেই, আমার কাজ আমি করে নিতে পারবো। ঠিক আছে, যেটা তোমার ঠিক মনে হয় তাই করো। এই বলে চন্দন সেখান থেকে চলে যায়। কোয়েল আবার নিজের কাজ করতে শুরু করে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন হঠাৎ করে কোয়েল মাথা ঘুরে পড়ে যায়। চন্দন খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে কোয়েলকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার কোয়েলের ভালো করে চেক আপ করার পর জানায়, কনগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন। কিন্তু এই খুশির খবরের সঙ্গে সঙ্গে একটা দুঃখেরও খবর আছে। আপনার ওয়াইফ এখন 3 মাসের প্রেগনেন্ট, কিন্তু আপনার ওয়াইফের প্রেগনেন্সিতে অনেক রকমের প্রবলেম আছে। আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এখন থেকে এবং আজ থেকে আপনার ওয়াইফকে কোনো রকমের বাড়ির কাজ করতে দেবেন না। আরো অনেক কিছুই মেনে চলতে হবে, যেগুলো আমি লিখে দিচ্ছি। চন্দন ডাক্তারের সঙ্গে ভালোভাবে কথা বলার পর কোয়েলকে বাড়িতে নিয়ে আসে। ডাক্তার তো তোমাকে বাড়ির কাজ করতে বারণ করেছে, এবার কি করবে তুমি? তুমি তো আবার বাড়িতে কাজের মেয়েকেও রাখতে চাও না। ডাক্তারের কথা ছাড়ো তো, ডাক্তারগুলো এরকমই হয়, পেশেন্টদের সবসময় খুব ভয় দেখিয়ে দেয়। কোনো কাজের লোক রাখার দরকার নেই, মাত্র দুজনের সংসার, কতই বা কাজ থাকে বলো তো? আমি ঠিক টুকটুক করে সব কাজ করে নেব, তোমাকে এই নিয়ে বেশি চিন্তা করতে হবে না। ঠিক সেই সময় তাদের বাড়িতে খুবই সুন্দর দেখতে ললিতা নামে একটি মহিলা আসে। ললিতাকে দেখে বোঝা যাচ্ছিল তার বয়স 30-এর কাছাকাছি হবে। সে দেখতে ভীষণ সুন্দরী ছিল। তার সৌন্দর্য দেখে চন্দনের সঙ্গে সঙ্গে কোয়েলও অবাক হয়ে যায়। আপনি কে? কাকে চাই আপনার? আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম ললিতা, আমি এখানে কাজের সন্ধানে এসেছি। ঘর মোছা, জামা কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, যে কোনো সব ধরনের কাজই আমি খুব ভালোভাবে করতে পারি। আপনাদের কি কাজের লোকের প্রয়োজন আছে? ওরে বাবা, এত সুন্দর দেখতে এই মহিলাটা বাড়ির কাজ করবে? এটা তো একেবারেই বিশ্বাস করা যাচ্ছে না। না, আমাদের কোনো কাজের লোকের দরকার নেই, তুমি এবার আসতে পারো এখান থেকে। কোয়েল, তুমি একটু চুপ করো, আমাকে কথা বলতে দাও। ডাক্তার তোমাকে কোনো কাজ করতে বারণ করেছেন, তাই আমি তোমাকে আর কোনো কাজই করতে দেব না। কারণ আমি চাই না আমাদের বাচ্চার কিংবা তোমার কোনো রকমের ক্ষতি হোক। তাই আমি একে আমাদের বাড়িতে কাজের জন্য রাখবো। আর এই যে, তুমি কাল থেকে নয়, আজ থেকেই কাজে জয়েন করো। কিন্তু চন্দন, আমি... কোনো কিন্তু নয়, তোমার খেয়াল রাখাটা আমার কর্তব্য। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, বুঝেছো? আর এই যে তুমি, তোমাকে আমাদের বাড়ির সমস্ত কাজই করতে হবে। ঠিক আছে, আমি তাহলে আজ থেকেই কাজ জয়েন করছি, কিন্তু আমাকে এখানে থাকার জায়গা দিতে হবে। যেহেতু তোমাদের সংসারের সব কাজই আমি করব, সকাল থেকে রাত পর্যন্ত আমার তো এখানেই কেটে যাবে। আর এমনিও আমার বাড়ি অনেক দূরে, আমি রোজ রোজ যাওয়া আসাও করতে পারবো না। তাই তোমাদের বাড়িতে আমাকে থাকার ব্যবস্থা করে দিতে হবে। না না, তা আবার কি করে হয়? তুমি আমাদের বাড়িতে কিভাবে থাকবে? কেন, অসুবিধা কিসের? আমাদের বাড়িতে কি থাকার জায়গার অভাব আছে নাকি? আর এমনিও তো আমি সারাদিন অফিসে থাকবো, তুমি বাড়িতে একা একা থাকবে। তোমার যদি কোনো রকমের অসুবিধা হয় কিংবা কোনো জিনিসের প্রয়োজন পড়ে, তুমি কাকে বলবে? ললিতা থাকলে ও ঠিক সব সামলে নেবে, তুমি চিন্তা করো না ললিতা, তোমার থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। সেদিন থেকেই ললিতা চন্দনের বাড়িতে কাজ করা শুরু করে দেয়। ললিতা দেখতে অপরূপা সুন্দরী ছিল। প্রথম দেখাতেই চন্দন ললিতাকে পছন্দ করে ফেলেছিল, আর তাই চন্দন ললিতাকে তাদের বাড়িতে জোর করেই কাজে রেখেছিল। ললিতা যখনই কাজ করত, চন্দন তার দিকে হাঁ করে তাকিয়ে থাকত। ললিতার হাতের কাজ একদমই ভালো ছিল না, সে যে কোনো কাজ ঠিকঠাক ভাবে করত না। শুধু তাই নয়, বেশিরভাগ সময় সে সাজগোজ করে সময় কাটাতো। একদিন ললিতা জামা কাপড় পরিষ্কার করছিল, তখন চন্দন সেখানে এসে বলে, ললিতা, তুমি সারাদিন এত কাজ করো কেন?
যখনই দেখি তুমি সবসময় কাজ করতেই থাকো, তোমার কি কষ্ট হয় না? এমন বলছেন কেন সাহেব? এটা তো আমার কাজ, আমাকে তো কাজ করতেই হবে। আমি কি শুধু শুধু ফাঁকা বসে থাকলে আপনারা আমাকে টাকা দেবেন? আর তাছাড়া কাজ করতে আবার কিসের কষ্ট? আমার কাজ করতে কোনো কষ্ট হয় না। কিন্তু আমার তো হয়। তোমার ওই নরম নরম হাত দিয়ে তুমি জামা কাপড় কাচলে তোমার হাতের সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যাবে। তুমি সরো এখান থেকে, আমি তোমার হয়ে এই জামা কাপড়গুলো পরিষ্কার করে দিচ্ছি। না না সাহেব, আপনার বউ দেখলে কিন্তু সমস্যা হয়ে যাবে, আপনি যান এখান থেকে। আরে না না, কোনো সমস্যা হবে না, আমি আছি তো। দাও, আমি তোমার কাজ করে দিচ্ছি। এই সুযোগে আমি তোমাকে মন ভরে দেখতেও পাবো। জানো, তোমাকে দেখতে খুব সুন্দর। তোমার সুন্দর চোখ দুটো দেখলেই আমি যেন কোথাও একটা হারিয়ে যাই। আর তোমার এই লম্বা ঘন চুল, উফ, তোমাকে দারুণ লাগে। আস্তে বলুন সাহেব, আপনার বউ শুনতে পেলে কিন্তু আপনাকে ছাড়বে না। আপনিও দেখতে খুব হ্যান্ডসাম জানেন, কিন্তু আপনার বউটা দেখতে কেমন একটা। আপনার মতো হ্যান্ডসাম ছেলের ভাগ্যে এরকম একটা বউ জুটলো কেন বলুন তো? এভাবেই ললিতা ও চন্দন কাজ করতে করতে গল্প করতে থাকে। ঠিক তখনই সেখানে কোয়েল চলে আসে। তাদেরকে দেখে কোয়েল চমকে ওঠে। এ কি চন্দন, তুমি কি করছো এখানে? এটা আমি কি দেখছি? তুমি এই কাজের মেয়েটার সঙ্গে বসে জামা কাপড় কাচছো? তুমি আমাকে কোনোদিনও কাজে হেল্প করনি, আর তুমি এই মেয়েটাকে কাজে সাহায্য করছো কেন? আরে না না, আমি একে কাজের জন্য সাহায্য করব কেন? তুমি কি পাগল নাকি? আসলে আমি দেখলাম আমার এই শার্টটা খুব বাজেভাবে কাচ্ছিল। আমার এই শার্টটার দাম কত বেশি বলো তো? শার্টটা যাতে নষ্ট না হয়ে যায় আমি সেই জন্যই শার্টটা নিজে থেকেই কেচে নিচ্ছি। তোমাকেই বলতাম, কিন্তু ডাক্তার তো তোমাকে কাজ করতে বারণ করেছে, সেই জন্য। একটা শার্ট কাচতে গিয়ে তোমার জামা কাপড় সব ভিজে গেল। চলো ঘরে চলো, জামা প্যান্ট পাল্টে নাও। এভাবে চন্দন কোয়েলকে মিথ্যা কথা বলে। কোয়েল চন্দনকে সেখান থেকে নিয়ে চলে যায়। এভাবে চন্দন যখনই সময় পেত তখনই সে ললিতার সঙ্গে গল্পগুজব করত। এমনকি সে ললিতার মাসিক বেতনও বাড়িয়ে দেয়। এরকম ভাবে সময় কাটতে থাকে। এমনই একদিন, এই যে সুন্দরী, আজকে আমি তোমার জন্য কাজ থেকে ছুটি নিয়েছি। আজকে সারাদিন আমি তোমার সঙ্গে গল্প করব। না সাহেব, মেম সাহেব দেখতে পেলে খুব বকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রিবেলা তোমার মেম সাহেব যখন ঘুমিয়ে পড়বে তখন বাইরে গার্ডেনে আসবে, দুজন মিলে একসঙ্গে বসে অনেক গল্প করব, ঠিক আছে? রাত্রিবেলা চন্দন গার্ডেনে গিয়ে ললিতার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ললিতা চলে আসে। তারা দুজনে পাশাপাশি বসে গল্প করছিল। কোয়েলের হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ায় সে চন্দনকে তার পাশে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। কোয়েল বাইরে বেরিয়ে এসে তাদের দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে খুবই রেগে যায়। আমি ঠিকই সন্দেহ করেছিলাম, তাহলে তোমাদের দুজনের মধ্যে চক্কর চলছে। চন্দন, তোমার লজ্জা করলো না? বউ থাকতে তুমি একটা সুন্দরী কাজের মেয়ের সঙ্গে? ছি! না না মেম সাহেব, আমার কোনো দোষ নেই। সাহেব নিজেই আমাকে এখানে আসতে বলেছিল, আমি সত্যি বলছি। হ্যাঁ, ললিতা ঠিকই বলছে, আমি একে এখানে আসতে বলেছি। আসলে কোয়েল, ললিতার হাজবেন্ডের শরীর খুব খারাপ, খুব অসুস্থ, ওনার চিকিৎসার জন্য কিছু টাকার প্রয়োজন, তাই আমি ললিতাকে টাকা দেবো বলে এখানে ডেকেছিলাম। তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ, আমি কোনো ভুল কাজ করিনি। আচ্ছা ঠিক আছে, চলো, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়বে। এভাবে কোয়েল সেদিন চন্দনকে কিছু না বললেও সে সেদিন থেকেই চন্দন ও কোয়েলের উপর কড়া নজর রাখা শুরু করেছিল। একদিন হঠাৎ করে কোয়েল তার এক দামি হাত ঘড়ি খুঁজে পায় না। কোয়েল ললিতার উপর সন্দেহ করে। আমার মনে হচ্ছে ঘড়িটা নিশ্চয়ই ললিতা নিয়েছে। ললিতা কিছুক্ষণ আগেই ঘর পরিষ্কার করতে এসেছিল। না না কোয়েল, ললিতা এটা কিছুতেই করতে পারে না। আমি ললিতাকে ভালো করেই চিনি। তুমি নিশ্চয়ই ঘড়িটা হারিয়ে ফেলেছো। এরকম ভাবে কারোর উপর দোষ চাপিও না। চন্দনের কথা শুনে কোয়েল অবাক হয়ে যায়। আসলে চন্দন ললিতার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তাই সে ললিতার বিরুদ্ধে একটা কথাও শুনতে প্রস্তুত ছিল না। সেদিনের পর থেকে তাদের বাড়ি থেকে একটা একটা করে দামি জিনিস গায়েব হতে থাকে। একদিন কোয়েল খুব জোরে চিৎকার করে কাঁদতে থাকে। আমার পেটে খুব ব্যথা করছে। চন্দন, তাড়াতাড়ি এসো এদিকে। চন্দন, আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, আমার পেটে খুব ব্যথা করছে। পেটে ব্যথা করছে? তোমার তো এখন 7 মাস চলছে। কি হলো বলো তো? চলো চলো, তাড়াতাড়ি হসপিটালে চলো। কোয়েল তার বাড়ির মেন গেটে তালা মেরে ললিতার হাতে তাদের বাড়ির চাবি দিয়ে দেয়। তারা গাড়ি করে বেরিয়ে পড়ে। অল্প কিছুটা রাস্তা যাওয়ার পরই কোয়েল বলে, চন্দন, আমার পেটে ব্যথা ঠিক হয়ে গেছে, চলো বাড়ি চলো, আমি একদম ঠিক আছি। সে কি, একটু আগেই তো পেটে ব্যথায় চিৎকার করছিলে, আর এখনই ঠিক হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, বাড়ি চলো। ড্রাইভার, গাড়ি ঘোরাও। তারা বাড়ি এসে দেখে
ললিতা তাদের বাড়ির টাকা পয়সা সোনা গহনা সহ বাড়ির দামি দামি জিনিসপত্র একটা বড় ব্যাগের মধ্যে ভরছে। এই দেখে কোয়েল ও চন্দন খুবই অবাক হয়ে যায়। ললিতা তাদের দুজনকে দেখে ভয় পেয়ে যায়। দেখেছো চন্দন, আমি ঠিক বুঝেছিলাম এই সুন্দরী মেয়েটা একজন চোর। এ কাজের মেয়ে এসেছে আমাদের বাড়িতে এসেছিল যাতে এ আমাদের বাড়ি থেকে দামি দামি জিনিস চুরি করতে পারে, আর খুব চালাকি করে এ আগে ভাগে তোমাকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে। আমি একে হাতে হাতে ধরবো বলেই পেট ব্যথার নাটক করেছিলাম। শয়তান মেয়ে, আমি তোকে পুলিশে দেব। চন্দন, পুলিশকে ফোন করো। চন্দন সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। পুলিশ সেখানে এসে ললিতাকে ধরে নিয়ে চলে যায়। চন্দন মনে মনে তার ভুল বুঝতে পারে এবং সে কোয়েলের কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দাও কোয়েল, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও তোমাকে ছাড়া অন্য কোনো মহিলার দিকে তাকাবো না, প্রমিস। কোয়েল চন্দনকে ক্ষমা করে দেয়। চন্দন রামু নামে অন্য একটা ব্যক্তিকে তাদের বাড়িতে কাজে রাখে। কয়েক মাস পরে কোয়েল একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। এভাবেই তারা হাসি খুশি জীবনযাপন করতে থাকে।